মধ্যরাতে শুরু হওয়া এক অজানা রহস্যময় ফিসফিস আওয়াজ একটি পরিবারের ঘুম হারাম করে দেয়। এই ফিসফিসানি থেকে বাঁচতে শুরু হয় তাদের আপ্রাণ সংগ্রাম। 1970-এর দিকে একটি ঘটনা অবলম্বনে তৈরি করা টান টান উত্তেজনাপূর্ণ ও এই বছরের অন্যতম সেরা থাই হরর মুভি ডেথ উইসপার নিয়ে আজকে আমাদের এই ভিডিও। মুভির শুরুতে এক দম্পতিকে দেখা যায়। তারা বেশ চিন্তিত তাদের মেয়ে নটকে নিয়ে, কারণ সে ভীষণ অসুস্থ। হঠাৎ নট চিৎকার শুরু করে। দূরে গিয়ে দেখে নট মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এবং তার পেট অস্বাভাবিকভাবে ফুলতে থাকে। আস্তে আস্তে তার গলা ব্যাঙের মতো ফুলে ওঠে। এইসব দেখে নটের বাবা মা হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারে না কি করবে। নটের পুরো শরীর রক্তে লাল হয়ে যায়। কোনো পশুকে জবাই করা হলে যেভাবে ছটফট করতে করতে মারা যায়, ঠিক সেভাবে নট মারা যায়। এখানে কাহিনী আরেকটি পরিবারের দিকে নিয়ে যাওয়া হয়। এই পরিবারকে কেন্দ্র করে পুরো মুভির কাহিনীটি এগোতে থাকে। ওই দম্পতির 6 ছেলে মেয়ে, যার মধ্যে 3 ছেলে 3 মেয়ে। বড় ছেলে ইয়াক, মেজো ছেলে ইয়স, ছোট ছেলে ইয়র্ড। এবং 3 মেয়ের মধ্যে বড় মেয়ে ইয়ার্ড, মেজো মেয়ে ইয়াম এবং ছোট মেয়ে ই। সুন্দর এই পরিবারের জীবিকা চলত তাদের নিজস্ব ফার্মের উপর। তারা সেখানে সবজি, ফল ইত্যাদি উৎপাদন করত। পরিবারের প্রধান হলো তাদের বাবা। তিনি কঠোর নিয়ম ও শৃঙ্খলার মধ্যে দিয়ে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এতে করে মাঝে মধ্যে ছেলে মেয়েদের উপর কঠোর হতেও দ্বিধাবোধ করতেন না। একদিন সকালবেলা 3 বোন যখন স্কুলে যাচ্ছিল, যাওয়ার পথে বিশাল একটি বটগাছ পড়ে। ওই বটগাছে ছোট্ট একটি ঝুপড়ি ঘর ছিল। দেখে মনে হয় কেউ অনেক আগে এখানে খারাপ কোনো কিছুর উপাসনা করত। হঠাৎ গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। পেছনে ইয়ার্ড ও ইয়াম তারাও কিছুটা ভয়ে গাছটির দিকে তাকিয়ে থাকে। ইয়ার্ড আর দেরি না করে তাদের নিয়ে দ্রুত স্কুলে রওনা হয়। ইয়ার্ড ক্লাস শেষে রুম গোছাচ্ছিল। ইয়াম তখন ওই রুমে আসে। একটি ডেস্কের নিচে পড়ে থাকা কাগজ তুলে নিয়ে দেখতে থাকে। কাগজে কুৎসিত চেহারায় অঙ্কিত কয়েকটা ছবি। ইয়ার ছবিগুলো দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ এই ডেস্কটি ছিল মুভির শুরুতে দেখা নটের। তাই সে দেরি না করে দ্রুত ক্লাস থেকে ইয়ামকে নিয়ে বেরিয়ে যায়। তারা বাড়ির দিকে রওনা হয়। সন্ধ্যা ঘনিয়ে এলো। আবারও পথের পাশে সেই বটগাছ। বটগাছের দিকে লক্ষ্য করতেই দেখতে পায় কুৎসিত কালো কাপড় পরিহিত এক বৃদ্ধ মহিলা তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিচ্ছে। এটা দেখে ভয়ে আর এগোতে পারে না। ইয়ার্ড ইয়ামও এক একে সেটা লক্ষ্য করে। তারা আর এক মুহূর্তে দেরি না করে দৌড়ে বাড়ি ফিরে। বাড়ি ফিরতে দেরি হয় তাদের বাবার রোশানলে পড়তে হয়। ইয়স তার বাবাকে মানিয়ে নিয়ে তাদের ঘরে যেতে বলে। রাতে সবাই মিলে গ্রাম্য এক মেলায় ঘুরতে যায়। এদিকে ইয়াম কিছুটা অসুস্থতা অনুভব করে। ইয়ার্ডও সেটা বুঝতে পারে, তাকে বাতাসে যেতে নিষেধ করে। তা সত্ত্বেও ইয়ামের অনুরোধে 3 বোন মিলে চরকিতে উঠে মজা করতে থাকে। কিছুক্ষণ পর চরকির উপর থেকে নিচে বটগাছে সেই ভয়ঙ্কর কুৎসিত বিদ্যাকে তাদের দিকে ইশারা করে হাসতে থাকে, যা দেখে চিৎকার করে নিচে লুকিয়ে পড়ে। নিচে নামলে ইয়াম ইয়ার্ডকে জানায় সেও ওই মহিলাকে দেখেছে। এদিকে ইয়ামের অসুস্থতা বাড়তে থাকে। পরের দিন সকালে ইয়স ইয়ামকে হাসপাতালে নিয়ে যায়। ফিরে আসার সময় তাদের বড় ভাই ইয়োক হুট করে তাদের গাড়িতে উঠে পড়ে। ইয়স তার ভাইয়ের প্রতি রাগ, কারণ তার ভাই তাকে রেখে আর্মিতে যোগ দিতে চলে গিয়েছিল। ইয়সেরও স্বপ্ন ছিল আর্মিতে যোগ দেওয়ার। ইয়াক ইয়ামকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রাতে সবাই মিলে ডিনার করতে বসে। সেখানে ইয়াম কিছুই খেতে পারে না তার পেট ব্যথার কারণে। গভীর রাতে ইয়ামের ঘুম ভাঙে জানালা খোলার শব্দে। সে উঠে জানালা লাগিয়ে দেয়, আবারও জানালা খুলে যায়। ইয়াম তখনও কিছুই দেখতে পেল না। তার কিছুক্ষণ পর ইয়ামের শরীরে সে প্রেতাত্মা প্রবেশ করে। এদিকে ইয়ার্ড জেগে যায়। ইয়ামের অবস্থা কিছুটা অস্বাভাবিক বুঝতে পারে। আর তখনই শুরু হয় এক বিকট ফিসফিস শব্দের, যার শব্দে কেউ স্বাভাবিক থাকতে পারে না। সবাই অচেতন হয়ে যায়, যাকে বলা হয় মৃত্যুর ফিসফিসানি। ইয়ার্ড তখনই অচেতন হয়ে পড়ে। সকাল হলে ইয়ার্ডের ঘুম ভাঙলে ইয়ার্ড বাইরে গিয়ে দেখে তাদের এক কর্মচারী চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তার বাবা তাকে অনেকবার জিজ্ঞেস করলো সে কেন চাকরি ছেড়ে দেবে। সে কিছুই বলল না, শুধু এটুকু বলল ও ফিরে এসেছে, আপনারা সাবধানে থাকবেন, এই বলে সে চলে যায়। এদিকে ইয়াম তার বোন ইয়ার্ডের সাথে অস্বাভাবিক খারাপ আচরণ করা শুরু করে, কারণ সে এখন ইয়াম নেই। সে প্রেতাত্মা তাকে নিয়ন্ত্রণ করছে। এসবে ইয়ার্ড অনেক কষ্ট পায়। ইয়ার্ড নিজের স্বার্থ বাদ দিয়ে বোনদের স্বার্থ পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করত। এদিকে তাদের বাবা মা জরুরি কাজের জন্য শহরে চলে যায়। ইয়াক সবকিছুতে কোনো গড়বড় আছে বলে সে প্রত্যক্ষ করে। সে তার ভাইদের বলে ফার্মে কোনো সমস্যা রয়েছে, সেটা কি তা আমাদের খুঁজে বের করতে হবে। তাদের আলাপচারিতার মধ্যে ইয়ার্ড এসে বলে গতরাতে সে বিকট শব্দের ফিসফিস আওয়াজ শুনতে পায়। তার কথা শুনে সবাই আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। গভীর রাত,
তখনই আবারও শুরু হয় সেই ফিস ফিস শব্দের। ইয়ার্ড এই শব্দে রক্ষা পাওয়ার জন্য হাতে কামড় দিয়ে কোনো মতে নিজে ভাইদের রুমে গিয়ে তাদের জাগানোর চেষ্টা করে, কারণ সে ইয়ামকে খুঁজে পাচ্ছে না। ভাইদের কেউ তখন রুমে ছিল না। এদিকে একা ঘরে ভয়ে চিৎকার করতে থাকে। ইয়ার্ড দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। ইয়ার্ড ইয়ামকে খুঁজতে যেতে হবে বলে ছোট বোনকে আলমারির ভিতরে তাকে লুকিয়ে থাকতে বলে। ইয়ার্ড বাহিরে গিয়ে দেখতে পায় তার ভাইয়েরা ইতিমধ্যে সে অশরীরী পেতাতার পিছু নিয়েছে। ইয়ার্ড চিৎকার দিয়ে তার ভাইদের বলছে ইয়াম ঘরে নেই, তাকে খোঁজো। ভাইরা ইয়ামকে খুঁজছে আর পেতাত্তা তাদের পথভ্রষ্ট করার চেষ্টা করছে। ইয়াকও কম যায় না, যেখানে সেই পেতাত্তার ছায়াকে দেখতে পায় সেখানেই গুলি করে। অনেক খোঁজাখুঁজির পর বাঁশঝাড়ের সামনে ইয়ামকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তাকে নিয়ে বাড়ি চলে আসে এবং তাকে বিশ্রাম করতে দেয়। অপরদিকে ইয়ার তার ভাইদের কাছে জানতে চায় বাহিরে কি হয়েছিল এবং কেন তোমরা গোলাগুলি করেছিলে। তখন আমরা ইয়াকের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তখন ছিল রাত 2টো। ইয়াক সহ তার বাইরে মিলে ড্রিঙ্কস করছিল। ড্রিঙ্কস করার এক পর্যায়ে ইয়ট ঘুমিয়ে পড়ে। তৎক্ষণাৎ ইয়াক দেখতে পেল ইয়াম ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর তখনই শুরু হয় ফিস ফিস শব্দের। ইয়াক শব্দের তীব্রতায় নিজেকে ঠিক রাখতে পারছে না। সে কোনো মতে আগুনের উপর হাত রেখে নিজেকে সামলিয়ে তার ভাইদের জাগালো। ভাইদের জাগিয়ে বন্দুক নিয়ে ইয়ামের পিছু নেয়, তাকে উদ্ধার করে। এই জন্য বাহিরে গোলাগুলি হয়েছিল। সমাপ্তি ঘটে এক ভয়ঙ্কর রাত্রির। সকালবেলা ইয়াক গাড়ি ঠিক করে। ইয়ার তার কাছে গিয়ে বিষয়গুলো নিয়ে কথা বলে। ইয়াক বলে এসব নিয়ে চিন্তা না করাই ভালো। ইয়ার্ডকে কিছু টাকা দিয়ে বলে নিজের পছন্দ মতো কিছু কিনে নিতে। ইয়ার্ড বলে সে এ টাকা তার বোনদের মধ্যে ভাগ করে দিবে, সবাই একসাথে মজা করবে আর ইয়ামের পছন্দের জিনিস কিনবে। ইয়াকের কাছে ইয়োসও আসে। তাদের মধ্যে যে অভিমান ছিল ইয়োস সেটা দূর করে বলে তাদের এই সংকটাপন্ন মুহূর্তে সে যেন তাদের রক্ষা করে। ইয়াকও তাদের আশ্বস্ত করে বলে সে এসবের প্রতিকার করবে। ইয়াম একা ঘরে বসে আছে। ইয়ার তাকে খেতে বলে। ইয়াম বলে তার পেটে অনেক ব্যথা, সে এখন খেতে পারবে না। ইয়াকের দেওয়া টাকা বের করে ইয়ামকে কিছু টাকা দেয়। ইয়াম সেটা নিতে চায় না। ইয়াম রুমে একা আলমারি খুলে তার ড্রেসগুলো দেখে নিচ্ছে। তখনই এক পাগল মহিলা তার পেছনে দাঁড়িয়ে থাকে। সেই পেছন ফিরতেই তার মুখে হাত ঢুকিয়ে দেয় এবং তার হাত পা চেপে ধরে তার দাঁত উপড়ে ফেলার চেষ্টা করছে। আর এই পাগল মহিলাটিকে গ্রামের মানুষ চুয়ো বলে ডাকে। এই মহিলা প্রাচীন যুগে খারাপ প্রেতাত্মাদের দ্বারা জাদুটনা করত, তাই গ্রামের মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে। সে চুয়ো ইয়ামের দাঁত তুলে সেই দাঁত খেয়ে ফেলে। তখন ইয়াড ও তার মা ইয়ামের চিৎকার শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে সে চুয়ো ইয়ামের বুকের উপর বসা। তার মা চুয়োকে টেনে ফেলে দেয় এবং ঘর থেকে মেরে বের করে দেয়। এসব দেখে তার মাও ভয় পেয়ে যায়। ইয়াক একজন ওঝাকে নিয়ে আসে, তার নাম পাপান। পাপান ইয়ামকে দেখে তার সাথে কথা বলে। ইয়ামের শরীরে থাকা সেই প্রেতাত্মা তাকে বলে সে তার কিছুই করতে পারবে না, তার এমন কোনো ক্ষমতা নেই যে সে তার সাথে লড়বে। এই বলে ইয়াম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ইয়াক ও পাপান সে চোর খুঁজে বের হয়। যেতে যেতে পাপান বলে দুষ্টবুড়ির সাথে প্রেতাত্মাদের সম্পর্ক রয়েছে। প্রেতাত্মা তার ক্ষুধা নিবারণের জন্য কোনো শরীরের প্রয়োজন পড়ে, আর সেই দুষ্ট চুয়ো এসবের আরাধনা করত। প্রেতাত্মা তার শরীরেই বর করত। তারপর তারা দুজনে চুয়োকে খুঁজে পায়। চুয়ো তখন কালো জাদু করছিল। পচা মাংস, ইয়ামের দাঁত, তার প্রস্রাব দিয়ে যা দেখলে যে কারো শরীরে হিম হয়ে যাওয়ার কথা। ইয়াক এসে পাত্রটি লাথি দিয়ে ফেলে দেয়। চুয়োর গলা চেপে ধরলেই চুয়ো বাঁশের একটি কঞ্চিতে মুখ ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ চুয়ো মারা যায়। ফিরে আসার পথে পাপান ইয়াককে বলে আমরা অনেক দেরি করে ফেলেছি। যদি আমি ভুল না হই তাহলে বলে রাখি এই আরাধনার মাধ্যমে প্রেতাত্মা আর এক নতুন শরীর পেয়ে যাবে। এতে তোমার বোনের জীবন সংকটে পড়ে যাবে। তোমার বোনের খেয়াল রেখো। আমি গিয়ে এর জন্য যা যা করা লাগে আমি দ্রুতই তা করব। রাত হলো, সবাই ইয়ামকে পাহারা দিয়ে রেখেছে। রাত 2টো বাজলো। ইয়াক সবাইকে সাবধান করে বলে ওই ফিস ফিস শব্দে কেউ যেন অচেতন হয়ে না পড়ে, তার জন্য সবাইকে আগুনে ছোঁয়া নিতে বলে। শুরু হয় সেই ফিস ফিস শব্দের। ইয়াক বাকি 2 ভাইদের আগুনে ছোঁয়া নিতে বলে, কিন্তু তার আগেই তারা অচেতন হয়ে পড়ে। ওদিকে ইয়াড হাতে কামড় দিয়ে কোনোভাবে নিজেকে সামলিয়ে নিচ্ছে। ইয়াক ভাইদের জাগানোর চেষ্টা করে। এখানে আমরা দেখতে পাই ইয়াম সেই শব্দ করতে করতে বাহিরে বেরিয়ে যাচ্ছে। শব্দের প্রকোপে কেউ স্বাভাবিক থাকতে পারছে না। ইয়াকও অচেতন হয়ে পড়ে। ইয়াম বাইরে বেরিয়ে যায়। ইয়াড হাতে কামড়ে নিজেকে সামলে নেয়। শব্দ বন্ধ হলে এসে ভাইদের জাগানোর চেষ্টা করে, কিন্তু কেউ জেগে উঠছে না। অনেক চেষ্টার পর ইয়াক জেগে ওঠে। সে বাকি ভাইদের জেগে তোলে। সবাই বন্দুক নিয়ে বের হয়। বাইরে আসলে তাদের বাবা মা বলে এসব কি হচ্ছে, তোমরা বাইরে কোথায় যাচ্ছ? ইয়াক বলে ইয়ামের শরীরে প্রেতাত্মা ভর করেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে বের করতে হবে, নয়তো তাকে আমাদের হারাতে হবে। তখনই উচ্চস্বরে প্রেতাত্মার হাসির শব্দ আসতে থাকে। এসব দেখেও তার বাবা ইয়াককে আটকানোর চেষ্টা করে। ইয়াক তখন রেগে গিয়ে বলে তুমি তোমার ছেলে মেয়েদের ভালোবাসো না, বাসলে ইয়ামের এই অবস্থা আমাদের আটকাতে না। তখনই তার বাবা তাকে চড় মেরে বসে।
এদিকে হঠাৎ তাদের ঘরের উপর বৃষ্টির মতো অজোরে ঢিল পড়তে থাকে। মনে হয় সব ভেঙে গুড়িয়ে যাবে। সবাই ভয়ে হতভম্ব হয়ে যায়, যা দেখে তাদের বাবা মা বিশ্বাস করতে বাধ্য হয়। ইয়াক দুই ভাইকে দুই দিকে পাঠায়, নিজেও খুঁজতে বের হয়। প্রেতাত্মা ইয়াককে লক্ষ্যবস্তু বানায়। ইয়াক খুঁজতে খুঁজতে বিশাল এক ভুট্টা খেতে এসে পৌঁছায়। ক্ষেতের এক একবার এক এক জায়গায় কিছু একটা দৌড়ানোর আওয়াজ শোনা যায়। এক পর্যায়ে সে অশরীরী আত্মা কিছুটা দূরে দেখা দিলে ইয়াক গুলি করে, কিন্তু সেখানে আত্মার বদলে তার মাকে দেখতে পায়, ঘাড়ে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে, যা দেখে ইয়াক কান্না শুরু করে। কিন্তু তৎক্ষণাৎ প্রেতাত্মা তার মায়ের রূপে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলতে থাকে, ইয়াক এদিকে এসো, এ বলে তাকে দৌড়াতে থাকে। ইয়াক ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে আসে, তখনই তার সত্যিকারের মা ওখানে চলে আসে। ইয়াক আবারও প্রেতাত্মা ভেবে গুলি করতে যাবে, তখনই ইয়ড এসে বন্দুক ধরে ফেলে, বলে এটা আমাদের মা, তুমি কি করছো এটা? ইয়াক দিশেহারা হয়ে যায়। এদিকে ইয়ামের কণ্ঠে প্রেতাত্মা ডাকছে এবং দরজা খুলতে বলে। আর যখনই দরজা খুলতে যাবে তখন ইয়ার জানালার দিকে তাকালে দেখে ইয়ামকে তার পরিবার খুঁজে পেয়েছে। ইয়ার আর বুঝতে বাকি রইল না এটা ইয়াম নয়। ইয়ার কে দরজা খুলতে বারণ করে আর বলে, আমি দরজা খুলবো না, তুমি চলে যাও। ইয়াম বলে, তুমি দরজা না খুললে আমি খুলে ফেলবো। এই বলে একটি চামড়াহীন হাত ভিতরে ঢুকিয়ে দরজা খোলার চেষ্টা করে। তখনই ওদের মা ওখানে চলে আসে, তাদের জড়িয়ে ধরে। পরের দিন সকালে সে পাপান তার গুরুকে নিয়ে আসে। তার নাম ছিল মিস্টার পুত। মিস্টার পুত চারদিক ভালোভাবে পর্যবেক্ষণ করে। ইয়াক রেগে গিয়ে বলে, কেন আপনি কাজ শুরু না করে চারদিক এত ঘোরাঘুরি করছেন? মিস্টার পুত ইয়াককে শান্ত হতে বলে। মিস্টার পুত জানায়, তোমরা সামনে যার সম্মুখীন হতে যাচ্ছ তার থেকে পরিত্রাণ পেতে সাহস ও শক্তি নয়, বরং ধৈর্য ও বুদ্ধির প্রয়োজন। মিস্টার পুত ইয়ামের রুমে ঢোকার আগে দরজার উপরে মন্ত্র লিখে দেয়। মিস্টার পুত ইয়ামের সাথে কথা বলতেই ইয়াম তার মাকে ডেকে বলে, আমি ভয় পাচ্ছি মা, এনাকে যেতে বলো। মিস্টার পুত তার মাথা চেপে ধরে। তখন ইয়াম চিৎকার করতে থাকে আর তার মাকে বলে, আমি ভয় পাচ্ছি, আমার কষ্ট হচ্ছে মা। তার মা আর ঠিক থাকতে না পেরে তাকে এসে জড়িয়ে ধরে। তার বাবা এসব দেখে রেগে যায়, ব্যাট নিয়ে তাকে মারতে আসে। তখনই ইয়াম মোটা গলায় তার বাবাকে ধমক দেয়। মিস্টার পুত ওখান থেকে বেরিয়ে একটি বাঁশঝাড়ের কাছে এসে বলে, আমি যদি ভুল না হই তাহলে এই বাঁশঝাড়ের ভিতরে আমরা কিছু একটা পাবো, যা আমাদের ধ্বংস করতে হবে। ইয়াকের বাবা এসে এসবে বাধা দেয় এবং মিস্টার পুতকে চলে যেতে বলে। ইয়াক তার বাবাকে অনুরোধ করে বলে, যদি মিস্টার পুতের কথা অনুযায়ী এখানে কিছু না পাওয়া যায় তো আপনি যা বলবেন তাই মেনে নিব। আগে আমাদের ইয়ামকে বাঁচানোর রাস্তা বের করতে হবে। ইয়াক তার ভাইদের নিয়ে বাঁশঝাড় কাটা শুরু করলে তীব্র এক পচা দুর্গন্ধ বের হতে থাকে। বাঁশঝাড় কাটা শেষে তারা দেখতে পায় ওখানে ফুসফুসের মতো দেখতে একটি মাংসপিণ্ড ও জীবজন্তুদের পচা নাড়িভুড়ির সন্ধান মিলে। মিস্টার পুত সেগুলো দ্রুত জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ইয়াম দৌড়ে আসতে থাকে। মিস্টার পুত সবাইকে বলে ইয়াম যেন কোনোভাবে এগুলো ধরতে না পারে। ইয়োস ও ইয়র তাকে থামাতে গেলে ইয়াম তাদের ছুঁড়ে ফেলে দেয়। তারপর ইয়াক ও তার বাবা সবাই মিলে তাকে চেপে মাটিতে শুয়ে রাখে। ওই মাংসপিণ্ডগুলো জ্বালিয়ে দেয় এবং মিস্টার পুথের ছুরিটি সজোরে মাটিতে গেঁথে দিতেই ইয়াম চিৎকার করে ওঠে। কাহিনী এখানেই শেষ নয়। মিস্টার পুত তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে, সতর্ক করে বলে এটাই শেষ নয়, ইয়ামকে প্রেতাত্মা আবারও গ্রাস করে ফেলতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। ইয়াক মিস্টার পুতকে অনুরোধ করে বলে তাদের সাথে যেতে। মিস্টার পুত বলে, সামনে আমরা যার সম্মুখীন হতে যাচ্ছি তার ফাঁদ থেকে রেহাই পেতে একজনকে অবশ্যই অনেক সাহসিকতার পরিচয় দিতে হবে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, যার দায়িত্ব সেই ইয়াককে দেয় এবং সাথে 3টি পবিত্র বুলেট সহ একটি পিস্তল দেয়। সবাইকে সাবধান করে বলে, এই প্রেতাত্মা মানুষের মস্তিষ্ক নিয়ে খেলবে। ইয়োস ও তাদের বাবাকে রেখে বাকি সবাই মিলে ইয়ামকে নিয়ে রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। যাত্রাপথে রাত নেমে এলো, চারদিকে ঘোর অন্ধকার। ইয়াক গাড়ি চালাচ্ছে তার আপন গতিতে। কিছুক্ষণ পর ইয়াক খেয়াল করলো তার গাড়িতে কেউ নেই। সে গাড়ির আশেপাশে তাকিয়ে দেখলো, কাউকে দেখতে পেল না। গাড়ি ছুটে চলছে। কিছুটা বিচলিত হলেও এসব ভ্রম বলে বুঝতে পারে, তাই সেই গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। গাড়ির পিছনে পাপান ইয়ট বসেছিল। ইয়ট আগে থেকে ভয় পাবে জেনে চোখ বন্ধ করে রাখে। অপরদিকে ইয়াক রাস্তার পাশে সে মৃত নটকে দাঁড়িয়ে থাকতে দেখে। দিকে ইয়াক রাস্তার উপর অনেকগুলো লাশ ঝুলে থাকতে দেখে, যেগুলো তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। ইয়াক গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়, তাদের উপর গাড়ি চালিয়ে দেয়। অন্যদিকে ইয়াট খেয়াল করে তার মাথার উপর রক্ত পড়ছে। ইয়াট উপর দিকে তাকাতেই নটের বীভৎস রক্তাক্ত লাশটি তাদের দিকে তাকিয়ে হাসছে এবং তাদেরকে মারার জন্য এগিয়ে আসে। আবারও ইয়াকের সামনে আরেকটি ফাঁদ এসে হাজির হয়। সে সামনে দেখতে পায় রাস্তার মাঝে তার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে।
এমতা অবস্থায় সে নিজের মনকে পাথর বানিয়ে তাদের উপর গাড়ি চালিয়ে দেয়। এরই সাথে সাথে নটের আত্মাও উধাও হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু না, কাহিনী অন্যদিকে মোড় নেয়। আবার সেই ফিসফিস শব্দ শুরু করে ইয়াম। শব্দের প্রকোপে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। মিস্টার পুত আর ইয়াক এখনো জ্ঞান হারায়নি। মিস্টার পুত পবিত্র তিলক তার কপালে লাগাতে যাবে, তখনই ইয়াম তার আঙ্গুল কামড়ে নেয়। ইয়াম গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাছের সাথে ধাক্কা মারে। মিস্টার পুত তৎক্ষণাৎ মারা যায়। ইয়াক জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ইয়াক দেখতে পায় ইয়াম সবাইকে টেনে টেনে রাস্তায় নিয়ে রাখছে। ইয়াক বলে, কেন করছো তুমি এসব? ওদের সাথে কেন? তুমি আমাকে নিয়ে যাও, ওদের ছেড়ে দাও। ইয়ামের মধ্যে প্রেতাত্মা বলে, ও তুমি এখনো জেগে আছো? ইয়াক তার বন্দুক খুঁজছে। ইয়াম বলে, তুমি কি এটা খুঁজছ? ইয়াম বন্দুক একবার তার দিকে তাক করে, আবার নিজের দিকে তাক করে, আর বলে, আমি সবাইকে মেরে ফেলবো, আর তোমার পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া হবে, তুমি আমাকে দাওয়াত করবে, কেমন? এই বলে হাসতে থাকে। তখনই পাপানের জ্ঞান ফিরে। ইয়াম সাথে সাথে বন্দুক দিয়ে পাপানকে গুলি করে দেয়। ইয়ার্ডের জ্ঞান ফিরে। ইয়াম বলে, প্রথমে কাকে মারবো? মাকে না ভাইকে না বোনকে? এ বলে ইয়ার্ডের মাথায় বন্দুক ধরে, তারপর আবার ইয়াকের দিকে বন্দুক তাক করে। ইয়ার্ডকে মিস্টার পুথের ছুরি দেওয়ার জন্য ইশারা করে। ইয়াম যখন গুলি করতে যাবে তখন ইয়াক গুলি প্রতিহত করে বন্দুক কেড়ে নেয়। সাথে সাথে ইয়ামের হাতে ছুরি ঢুকিয়ে দেয়। তখনই প্রেতাত্মা ইয়ামের শরীর থেকে বেরিয়ে যায় এবং ইয়ামের মুখ থেকে কালো রক্ত বেরিয়ে আসে। ইয়ামকে আঘাত করায় প্রেতাত্মা তাকে ছেড়ে দেয়, কারণ প্রাচীন যুগে এই আত্মাটি এমন কোনো শরীর খুঁজে যেটি সম্পূর্ণ সুস্থ। ইয়ামের ছোটবেলায় ম্যালেরিয়া হয়, সবাই তার বাঁচার আশা ছেড়ে দেয়। সেখান থেকে সে সুস্থ হয়ে ফিরে আসে। এতে করে ওই আত্মার কাছে এই শরীরটি মূল্যবান হয়ে ওঠে। মূলত এই কারণে চুয়োর সাহায্য নিয়ে প্রেতাত্মাটি ইয়ামের শরীরে ভর করে। এখানে সুস্থ শরীরে আঘাত পাওয়ার কারণে প্রেতাত্মা তার শরীর ছেড়ে দেয়। যখনই এটি বেরিয়ে আসে, ইয়াক মিস্টার পুথের দেয়া গুলি দিয়ে তাকে গুলি করে। ইয়ামকে হাসপাতালে ভর্তি করানো হয়। সবাই আহত, তাই সবাই প্রাথমিক চিকিৎসা নেয়। ইয়াম তার বোন ইয়াটকে বলে সে সুস্থ হলে তাকে যেন সে ঘুরতে নিয়ে যায়, তাকে তার পছন্দের খাবার কিনে দেয়, সব কিছু যেন আগের মতো হয়ে যায়। ইয়ামের এসবের কিছুই মনে নেই। ইয়াটকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, তার হাতে ব্যথা কেন? ইয়াট বলে, তেমন কিছু না, সব খুলে বলবো, আগে তুমি সুস্থ হও। আর এসব বলতে বলতে ইয়াম আবার অস্বাভাবিক হয়ে পড়ে। সে তার দাঁত তুলে ফেলে এবং তার বোনকে বলে, বিদায় প্রিয় বোন, এই বলে ধরপড় করতে থাকে। ইয়ামের এমন অবস্থা দেখে ইয়াট চিৎকার করতে থাকে। সবাই ছুটে আসে, এসেই দেখতে পায় তার পেট ফুলে উঠেছে, গলা ফুলে উঠে, ঠিক সেই নটের মতো। শরীর রক্তাক্ত হতে শুরু করে, সবাই চিৎকার শুরু করে। এই পরিস্থিতিতে তারা সবাই অসহায় হয়ে পড়ে। ইয়ামকেও সেই একই পরিণতি বরণ করে নিতে হয়। ইয়াম মারা যাওয়ার সাথে সাথে ইয়ার বাইরে সে প্রেতাত্মাকে দেখতে পায়। ইয়ামের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত হয়। তারপর আমরা ইয়াককে কুড়াল নিয়ে সে বটগাছে থাকা ঝুপড়িঘর ভেঙে আগুন ধরিয়ে দিতে দেখি। আর ইয়াক বলে, এখানেই শেষ নয়। সমাপ্ত হওয়ার সময় তার চোখে সে প্রেতাত্মাকে দেখায়। আর এতে বোঝা যায় মুভিটির দ্বিতীয় পার্ট পরবর্তীতে আসতে পারে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের মুভিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।